আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে ইরানের উপরে যে আক্রমণ হচ্ছে এবং পাল্টা আক্রমণ ইরান করতেছে এবং সেখানে যে লেটেস্ট যে খবরগুলি আছে সেটা নিয়ে আজকের ভিডিও, এবং বাংলাদেশের কিছু খবর আছে এবং বাংলাদেশের আশেপাশে বন্ধু রাষ্ট্রের কিছু খবর আছে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন এবং প্রচুর লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। বন্ধুরা, আসেন আমরা ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, আমরা জেনে গেছি যে খামেনি নাই, এই খামেনিকে মেরে ফেলা হয়েছে। তো এ ধরনের খবর আসছে যে ইরানের সর্বোচ্চ নেতা আর নাই, 40 দিনের রাষ্ট্রীয় শোক। আমেরিকার গোয়েন্দা সিআইএ এবং ইসরায়েলের যে গোয়েন্দা তারা ওই খামেনিকে খুঁজে বের করেছে আর কি, যে তার অবস্থানটা কোথায়, এবং সেভাবে তারা আক্রমণ রচনা করে এবং খামেনিকে মেরে ফেলা হয়েছে। তো আমরা দেখতেছি এই খবরগুলি আসছে। ডেইলি ইত্তেফাক এ ধরনের খবর দিচ্ছে যে খামেনির মৃত্যু সংবাদ পড়তে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন উপস্থাপক। মানে এটা অবশ্যই দুঃখজনক। এবং আমরা জানি যে ইরানকে কিভাবে পশ্চিমা রাষ্ট্র এবং বিশেষ করে ইসরায়েল এবং আমেরিকা কিভাবে চাপে রেখেছিল এবং অবরোধ দিয়ে আর কি। তো নানা সময় তাদের উপরে আক্রমণও করা হয়েছে। তো বন্ধুরা, আসলে আমাদের পক্ষ থেকে আমরা একটাই কথা বলতে চাই যে যুদ্ধ আসলে কাম্য না এবং শান্তি আমরা চাই আর কি। দীর্ঘ 3 দশকের শাসনের অবসান, খামেনির মৃত্যুতে ইরানের শূন্যতা তৈরি আর কি। তো তাদের একটা প্ল্যানই ছিল যে আসলে শূন্যতা তৈরি করা, এবং আমরা কিছুদিন আগে আমরা দেখছিলাম যে সারা ইরান জুড়ে আর কি যে এই খামেনি বিরোধী বা তাদের যে এক্সিস্টিং শাসক আছে তাদের বিরুদ্ধে ব্যাপক একটা আন্দোলন হচ্ছিল আর কি। এবং অনেকে বলতেছিলেন যে এটা ইনজেক্টেড আর কি, মানে ইসরায়েলের গোয়েন্দা এবং আমেরিকা তারা চাচ্ছিল যে এই শাসকদেরকে আন্দোলন করে সরানোর, এবং প্রায় 30,000-এর উপরে যারা নাকি আন্দোলন করতেছিল তাদেরকে নাকি হত্যা করা হয়েছে, এই ধরনের খবর আমরা জানি। তো দেখেন, এখানে শুধু খামেনিকে মারা হয়নি, খামেনির কন্যা, জামাতা, নাতি ও পুত্রবধূ নিহত হয়েছে, এবং এটাকে কনফার্ম করতেছে রয়টার্স, কনফার্ম করছে আর কি। শোকাহত আর কি। আমরা দেখতেছি ডেইলি ইত্তেফাক এ ধরনের একটা খবর দিয়েছে 8 মিনিট আগে। খামেনির মৃত্যুতে ইরান জুড়ে শোক, লাখ জনতার ঢল ইস্পাহানে। তো ওই আমরা দেখতেছি আর কি যে মানে ভক্ত ছাড়া তো আসলে এরকম শাসক থাকে না আর কি। তার যেরকম বিরোধী পক্ষ একটা আছে, এবং যারা বিরোধী পক্ষ তারা তো আমরা জানি যে পশ্চিমা রাষ্ট্র এবং আমেরিকা, ইসরায়েল এবং আরও কিছু রাষ্ট্র আছে। তো তারা মানে এরকম একটা ডেমোক্রেসি চায়, এবং তারা এরকম ওই ইসলামী রাষ্ট্র মানে কনজারভেটিভ যে রাষ্ট্র এটা চায় না, এবং তাদের ওই তেলটা হচ্ছে যে আসল টার্গেট আর ইরানের তেলটা এবং ইরানের যে সম্পদ এটাই হচ্ছে যে তাদের টার্গেট। এবং আমরা জানি যে ইরাকের অবস্থা কী হয়েছিল, লিবিয়া, ইরাক, কুয়েত এবং মিডল ইস্ট জুড়ে আসলে বিভিন্ন সময় আমেরিকার যে শাসক তারা মানে এই তেলের জন্যই আসলে যুদ্ধ করেছে, এবং এক একটা বড় বড় শাসককে আমরা মানে পরাজিত হতে দেখেছি আর কি। এবং রিসেন্টলি যেটা ভেনেজুয়েলাতে আমরা দেখছি যে তাদের শাসককেও মানে তুলে নিয়ে যাওয়া হয়েছে, এবং একটাই কারণ, সেটা হচ্ছে যে তেল। তো খামেনির সন্তান সম্ভবত উনি মোস্তফা খামেনি হচ্ছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা। তো উনি আবার কোথায় আছেন এবং তাকে আবার কোথায় হিট করা হবে, মানে এটাও একটা শঙ্কা থাকে। আর শুধু খামেনি মারা যায়নি বন্ধুরা, এবং তার সাথে সাথে যে আর্মির যে বিভিন্ন চিফ আছে এবং গোয়েন্দার যে মানে হেড আছে সবাইকে আসলে বাছাই করে করে কিন্তু হত্যা করা হয়। শুধু এইবার না বন্ধুরা, এর আগেও আমরা দেখছি যে বিভিন্ন সময় তাদের যে সামরিক জেনারেল যারা ছিলেন তাদেরকে কিন্তু বাছাই করে করে মানে হিট করে মারা হয়েছে আর কি। এবং দেখেন, এবার ইসরায়েলের হামলায় ইরানের গোয়েন্দা পুলিশ প্রধান রেজাইন নিহত আর কি। তো এই ধরনের খবর একটার পর একটা আসতেছে, এবং তাদের কাছে ভাই তথ্য সব আছে আর কি। তারা বাছাই করে করে এগুলো হিট করে, এবং ইরানের অভ্যন্তরে যে এই শাসক গোষ্ঠীর যে মানে যারা ডানে বায়ে যারা আছেন তারাই কিন্তু এইসব ইনফরমেশন লিক করে দিচ্ছে আর কি। তো আমরা জানি যে ইসলামী বিপ্লবী গার্ডের যিনি ছিলেন প্রধান, উনিও মারা যান, এবং ইসলামী বিপ্লবী গার্ডের যে নতুন প্রধান আহমেদ ওয়াহিদ, তো আমরা তাকে দেখতেছি। এবং যারা এখন আসলে ইরানের পক্ষে যুদ্ধ করতেছে এরকম হুঁশিয়ারি দিচ্ছে আর কি, আজ এমন আঘাত করব তা আগে কখনো অনুভব করেনি আর। এবং এর পরপরই আমরা দেখলাম যে নতুন করে একযোগে মধ্যপ্রাচ্যের 27 ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ছুড়েছে ইরান আর কি। আমরা কুয়েতে দেখতেছিলাম যে এয়ারপোর্টে একটা ড্রোন হিট করেছিল, এবং সেখানে বাংলাদেশে একজন ইনজোর্ড হয়েছেন আর কি, গতকালকে আমরা দেখতেছিলাম। তো দেখেন, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স তারাও এই ধরনের একটা প্রেস রিলিজ দিয়েছে আর কি, এবং এই যুদ্ধ উপলক্ষে। এবং এখানে আমি এটা ছোটো করে পড়তেছিলাম আর কি। তো এখানে বেশ কয়েকটা শব্দ ব্যবহার করেছে। বাংলাদেশ ওয়ান্টস, বাংলাদেশ অলসো কন্ডেমস,
এবং বাংলাদেশ হোপস। তো এখানে আমরা মানে বিস্তারিত আমরা না বলি, ওই যে একটা দেশকে যে একেবারে মানে ঘিরে ফেলা হয়েছে চারদিক দিয়ে এবং আক্রমণ করা হচ্ছে এবং মানে মুক্তি নেয় আর কি। ব্যাপারটা এরকম যে সারেন্ডার করো বা আমাদের শর্ত মেনে নাও, না হলে কিন্তু তোমার মানে রক্ষা নেই। এইরকম যে একটা পরিস্থিতি, এখান থেকে আসলে মুক্তি চাই এবং বাংলাদেশ এরকম একটা কথাই বলেছে। এবং পাশাপাশি যে মিডল ইস্টে বিভিন্ন দেশে যে আক্রমণ করা হচ্ছে এটা নিয়েও কিন্তু কন্ডেম করা হচ্ছে। এবং লাস্টের বাংলাদেশ হোপ বলে তারা যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে যে পিস চায়, শান্তি চায় বাংলাদেশ, এবং প্রত্যেকটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যেন নিশ্চিত থাকে সেটা কিন্তু নিশ্চয়তা চায় আর কি। তো এই ধরনের একটা ভালো একটা প্রেস রিলিজ দিয়েছে। তো দেখেন এখানে খামেনির নিহতের ঘটনায় জামাতের আমিরের শোক আমরা দেখলাম, এবং জামাতের নেতা এটিএম আজহার উনি বলতেছেন যে ইরানে যুদ্ধ বন্ধ না হলে জামাত বৃহত্তর কর্মসূচির ডাক দেবে আর কি। তারা আবার ইরানের পক্ষ নিয়েছে আর কি। এবং আমরা বাংলাদেশের ক্ষতি তো আমরা জানতেছিলাম যে ভেজিটেবল থেকে মানে এক্সপোর্ট, গার্মেন্টস এক্সপোর্ট প্রচুর মিডল ইস্টে হয় আর কি। এবং আমরা দেখতেছিলাম গতকালকে প্রত্যেকটা রুটের, মিডল ইস্টের সব রুটের যেই মানে ফ্লাইট যেগুলো ছিল এগুলো বাতিল করা হচ্ছে, এবং প্রচুর এই শত শত যাত্রী তাদেরকে কিন্তু হোটেলে ট্রান্সফার করা হয়। এবং আমরা দেখতেছিলাম যে তারেক রহমান সাহেব আবার পর্যটন মন্ত্রী যিনি আছেন, বিমানমন্ত্রী, তার সাথে আবার ওই কথা বলতেছিলেন। এবং ওই বিমানমন্ত্রী কিন্তু ওই সময় এয়ারপোর্টে অবস্থান করতেছিলেন, শাহজালাল এয়ারপোর্টে আর কি। এবং ওনাকে বলা হচ্ছিল যে আপনি যান যেখানে যাত্রীদেরকে হোটেলে ট্রান্সফার করে রাখা হয়েছে রাত্রি যাপনের জন্য, তো সেখানে তাদেরকে খবর টবর নেন, তাদের ভালো মন্দ জিজ্ঞেস করেন আর কি। তো উনি দেখতেছিলাম যে খুব অ্যাক্টিভ। এবং দেখেন এখানে 54টা ফ্লাইট স্থগিত হয়ে গেছিলো, এবং সৌদি আরব ওমান রুটে পুনরায় ফ্লাইট চালু ইউএস বাংলার। তো এইটা আজকেই আমরা দেখলাম। এবং তারপর আরও একটা ভালো খবর আসছে যে দোহা, দুবাই ও আবুধাবি বাদে মধ্যপ্রাচ্যে বিমানের ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়েছে আর কি। তো দেখেন ইন্ডিয়ার এই এক্স হ্যান্ডেল যেগুলি আছে কিছু কিছু বিচ্ছিন্নভাবে খুব ইন্টারেস্টিং আর কি। তো তারা একটা পোস্ট দিয়েছে, 3 টপ অ্যালাইজ অফ চায়না ডিফিটেড ইন লেস দ্যান 1 ইয়ার। চায়নার সাথে ভাই বন্ধুত্ব করা এখন একটা রিস্ক দেখি আর কি। তো চায়নার যে খুব ক্লোজ যে অ্যালাইজ যারা ছিল তারা হচ্ছে যে পাকিস্তানের সাথে আফগানিস্তানের লাগাই দেওয়া হয়েছে। ভেনেজুয়েলাকে তো আমরা দেখলাম মানে খুব পরাজিত হইতে, এবং শাসককে তুলে নিয়ে গেছে আমেরিকা। এবং ইরানের যে মানে খামেনিকে মারা হলো এবং তাদের যে জেনারেল তাদেরকে মারা হলো আর কি। তো এখানে ভারতের মোদিও ইসরায়েলে গেছিল, এবং তাদের ভাই খুব খুশি যে পাকিস্তানকে পরাজিত করা হয়েছে। চীনের অ্যালাইজ, এবং চীনের অ্যালাইজের মধ্যে ভেনেজুয়েলা আছে এবং ইরানও আছে। এবং দেখেন ইরানে প্রায় 16টা বিমানে কি যেন চীন পাঠাইছে, এটা নিয়েও কিন্তু রহস্যের শেষ নাই আর কি। তো দেখেন এবার বাংলাদেশের খবরে আসি, এবং আসিফ মাহমুদের কিন্তু মানে ভবিষ্যৎ ভালো দেখতেছেন আর কি। এবং তার যে কেস ফাইল দুদকে সাবমিট করা হয়েছে, এবং এটা হিউজ আর কি। অনেকে বলতেছিলেন যে $1 বিলিয়ন তার যে পাচার বা মানে তার যে মানে অর্থ আত্মসাৎ বা এই ধরনের আর কি। গত ওই 18 মাসে এই ক্ষমতায় থেকে ক্ষমতার অপব্যবহার শেখ হাসিনা করেছিল এবং ডক্টর ইউনূস করেছে, আমরা সেটা বলতে চাই না, কিন্তু তার শাসন আমলে যে এই আসিফ মাহমুদের মতো লোকজন যারা উপদেষ্টা ছিল তারা ভাই মানে 2 হাতে কামাইছে আর কি। তো এটা আমরা দেখলাম যে আসিফ মাহমুদের দুর্নীতিতে কাঁপছে দুদক। মানে ভয়ঙ্কর ব্যাপার, $10 বিলিয়ন দুর্নীতির অভিযোগে ফেঁসে যাচ্ছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ, এটা ভয়েস বাংলা বলতেছে আর কি। তো এইটা ভাই বিপজ্জনক। মানে আমরা শুনতেছিলাম যে $1 বিলিয়ন, এখানে এখন শুনি যে $10 বিলিয়ন। মানে কেন ইমাজিন, এটা বাড়ির কাছে ভাই। মানে এই লোকের তো সারা জীবনের 14 পুরুষে খাইয়ে শেষ করতে পারবে না। এবং সে যে সাকিব আল হাসানকে নিয়ে যে এরকম মানে কথাবার্তা বলছে আর কি, সে একাধারে ওইদিকে টাকা কামাচ্ছে আর একাধারে আবার সাকিব আল হাসানকে দেশে আসতে দেন আর কি। তা আমিও একসময় সাকিব আল হাসানের বিরুদ্ধে দাঁড়াইছি, কিন্তু সে যদি খুন গুমের সাথে জড়িত না থাকে, অন্য যেই সব মানে লঘু অপরাধ আছে, তো সেটা মানে বিচার আচার করে কিন্তু তাকে আমরা ন্যাশনাল ক্রিকেট টিমে কিন্তু খেলাইতে পারি। এটা এমন বড় কিছু না। এবং আমার মনে হয় যে আমি যেহেতু একসময় এক্সট্রিম বিরোধিতা করছি সাকিব আল হাসানের, আমি চাই এই মুহূর্তে চাই যে বাংলাদেশের ক্রিকেটের মানে হাল ধরার জন্য ওই সাকিব আল হাসান এবং মাশরাফি যেন আবার ফিরে আসে। তো দেখেন এই ধরনের পোস্টটা ভাইরাল হচ্ছে, এবং মানে জানি না এটা এআই দিয়ে করা কিনা, বাট মিম হিসাবে কিন্তু মানুষজন এই ধরনের জিনিস শেয়ার করতেছে সোশ্যাল মিডিয়াতে, এবং কিছু কিছু মানুষ আবার খুব লাইকও করতেছে আর কি। তো দেখেন খুব গুরুত্বপূর্ণ একটা অভিযোগ, সেটা হচ্ছে যে হাদির হত্যাকারীকে পালাতে সাহায্য করেছে জামাতে নায়েবে আমির মাওলানা আবু তাহের।
তো আমি জানি না, গতকালকে তারেক রহমান সাহেব ওই ইফতার পার্টিতে গেছিলো আর কি, জামাতের দাওয়াতে। তো ওখানে কিন্তু আবু তাহের সাহেব ছিল কি ছিল না আই ডোন্ট নো, মানে তারেক রহমানের সাহেবের মানে আশেপাশে আমি দেখিনি আর কি। তো যাই হোক, এটা যদি মানে ইলিয়াস হোসেন আমরা জানি যে এটা মানে কট্টর গোড়া একটা জামাতের ভক্ত আর কি, মানে আমরা তো তাকে একসময় জামাতের ওই আমেরিকার আমির টামিরই বলছিলাম আর কি। তো এখন ওই ডেইলি স্টার এবং প্রথম আলোর যে মানে আগুন জ্বালানোর যে এইসব কর্মসূচি তারা নিয়েছিল আর কি, এবং যারা নাকি এদেরকে মবদেরকে উস্কায় দিচ্ছে আর কি, তো তাদের নিয়ে কিন্তু আমরা দেখতেছিলাম যে গতকালকে স্বরাষ্ট্র মন্ত্রী ডেইলি স্টার প্রথম আলোতে গিয়েছিলেন, এবং সবাই যারা ওখানে ডেইলি স্টার প্রথম আলোর সম্পাদক সহ যারা নাকি সাংবাদিক মহল যারা ছিলেন, তারা একটা ছোটোখাটো সভাই ওখানে করেছে, এবং তাদের ওখানে একটা ওই সময়ে যখন আগুন জ্বলেছে, তো এগুলির ধ্বংস স্তূপের একটা কিন্তু একটা প্রদর্শনী ওই সব জায়গাতে আমরা দেখলাম যে ডেইলি স্টার এবং প্রথম আলোর মধ্যে। তো এইখানে আবার আমেরিকার অ্যাম্বাসেডরও আসছিলেন আর কি। তো ওই তারা আসলে যেটা বলতেছে যে তাদের এই আগুন সন্ত্রাসের এবং এটা যে জ্বালিয়ে দেওয়া, এটা যে একটা অপরাধ, এই অপরাধের তারা বিচার চায়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ওখানে উপস্থিত হয়ে উনিও বলতেছিলেন যে ওনারাও চান এই বিচার ওনারা করবেন, এই সরকার, বর্তমানে সরকার, এবং চার্জশিট দাখিল করতে বলেছে আগামী 2 মাসের মধ্যে। এবং এটা যদি বিচার শুরু হয়, ইলিয়াস হোসেন এবং পিনাকি এই উস্কানিদাতার নামে কিন্তু তারা আটকে যাবে, এবং অনেকে বলতেছেন যে ইন্টারপোলের সহযোগিতা নিয়ে এই ইলিয়াস হোসেন এবং পিনাকিকেও দেশে ফেরানোর একটা দাবি উঠতে পারে ওই সময়। তো আমি জানি না, এইসব টের পাইয়ে হয়তো ওই ইলিয়াস হোসেন আবার একটা পক্ষ অবলম্বন করছে কিনা জানি না, হাদির হত্যাকারীকে পালাতে সাহায্য করেছে জামাতে নায়েবে আমির মাওলানা আবু তাহের। মানে ব্যাপারটা কি, তাইলে হাদি হত্যার সাথে কি জামাত জড়িত? তো দেখেন, ইকোনমিক টাইমস, ইন্ডিয়ার ইকোনমিক টাইমস, তারা একটা ভুলভাল খবরই দিচ্ছে কিনা। আমি একটু ভিতরের পোস্টটাই আমি একটু আপনাদেরকে পড়ে শোনাই। কলকাতা আর্থকোয়েক, মানে কলকাতাতে ওই ভূমিকম্প হচ্ছে, বাংলাদেশ সিক্রেটলি টেস্টিং নিউক্লিয়ার পাওয়ার। মানে ওরা বলতেছে যে বাংলাদেশ কি নিউক্লিয়ার পাওয়ার কি এগুলা টেস্ট করতেছে কিনা। নেটিজেন্স ডিসকাস আফটার স্ট্রং ট্রেমার্স ফেল্ট ইন সিটি অফ জয়, মানে ওই কলকাতার মধ্যে যেই সব হচ্ছে এটার জন্য অনেকে বলতেছে যে তাদের ওই দেশে তারা বলতেছে যে বাংলাদেশ আবার নিউক্লিয়ার টেস্ট করে কিনা, দেখো খোঁজ করো। তো দেখেন, আমরা দেখলাম যে ওইদিকে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হচ্ছে, আফগানিস্তান পাকিস্তানের যুদ্ধ হচ্ছে, আবার ওইদিকে ইরান সারা মিডল ইস্ট জুড়ে যুদ্ধ করতেছে, এবং India.com তারা আবার এই খবর দিচ্ছে যে বিগ ওয়ার্নিং ফর পাকিস্তান IAF মানে ইন্ডিয়ান এয়ারলাইন্স ফোর্স টু ডিপ্লয় তেজাস রাফাল জেটস নিয়ার এনিমি বর্ডার মানে কি, পাকিস্তানের বর্ডারে ওই বড় সংখ্যক জেট ফাইটার তেজাস এবং রাফাল তারা কিন্তু জড়ো করতেছে। তো এটা কিন্তু ভালো লক্ষণ না, এটা মোটেও ভালো লক্ষণ না। ওইদিকে যদি আমেরিকাকে তারা ম্যানেজ করতে পারে, এবং ইসরায়েল তো তাদের পক্ষে আছেই, এবং এখন যদি এরকম হয় যে ওই আফগানিস্তান এবং কি বলে ভারত দুই পক্ষ মিলে পাকিস্তানের সাথে যুদ্ধ করতেছে, এবং সেখানে যদি ইসরায়েল এসে যোগ দেয়, আবারও যদি আমরা একটা অপারেশন 2 দেখি, পাকিস্তানের ভবিষ্যৎ কিন্তু ভালো দেখতেছি না বন্ধুরা। এবং তারা নিউক্লিয়ার বোমের যেরকম হুমকি টুমকি দিয়েছিল গতবারে, তো যে কেউ যদি পরাজিত হয় তারা কিন্তু এই অস্ত্রের ব্যবহার করতে পারে আর কি। তো আমার মনে হচ্ছে আমাদের দক্ষিণ এশিয়ার প্রত্যেকটা রাষ্ট্রপ্রধানেরই আসলে উচিত যে সার্কটাকে সচল করা এবং এইসব উত্তেজনা যেন কমানো যায় আর কি। তো দেখেন, এইসব মিম আসতেছে এবং এইসব পোস্ট ভাইরাল হচ্ছে আর কি। তো আওয়ামী লীগের সরকার ওখানে আসাদুজ্জামান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, এবং ওই সময় প্রণয় ভার্মা তার সাথে মিটিং করতে আসছিল, মানে হোম মিনিস্ট্রিতে আর কি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এবং সালাউদ্দিন আহমেদ, মানে ওই কর্নেল মোস্তাফিজ তাকে শিলং আহমেদ বা শিলং সালাউদ্দিন বলে আর কি, মানে লজ্জা শরম নাই আর কি। তো দেখেন, এখানে কম্প্যারিজনে একটা পেজ থেকে আমরা দেখলাম তো আগে এবং পরে আওয়ামী লীগের সময় কীরকম বডি পোস্টার ছিল এবং বর্তমানের বডি পোস্টারটা কীরকম আর কি। আওয়ামী লীগের দেখেন, আসাদুজ্জামান ওই সময় স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, এবং তখন তার পায়ের অবস্থা, বডি মানে এক্সপোজার যেরকম, এবং প্রণয় ভার্মা ভারতের যে হাই কমিশনার, তার যে মানে স্টাইল আর কি বসার, এবং এখন দেখেন এখন প্রণয় ভার্মা কীরকম বসে আছে এবং সালাউদ্দিন সাহেব কীরকম করে বসে আছে। তো এখানে এইটা আবার অনেকে কম্পেয়ার করতেছে এবং আগে এবং এখন এটা তুলনা করতেছে আর কি। তো যাই হোক, বাংলাদেশ ভালো থাকুক, বাংলাদেশের সবাই মাথা উঁচু করে চলুক আর কি। বাংলাদেশের আমরা স্বাধীন মানুষ আর কি, এবং গণতন্ত্রের পক্ষে যারা আছি, বাংলাদেশের পক্ষে যারা আছি, আমরা বাংলাদেশকে নিয়ে গর্ব করতে চাই। বাংলাদেশের একটা সুন্দর পতাকা আছে, একটা সুন্দর মানচিত্র আছে, এবং এটার জন্য ভাই আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আর কি। আমরা সবাই মিলে এই দেশটাকে গড়বো এবং আমরা শান্তিতে থাকবো। বন্ধুরা, এখনকার মতো এটুকুই। যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যারা আমার আজকের ভিডিওটা দেখলেন অবশ্যই আপনাদের মতামতটা কমেন্ট সেকশনে জানাবেন। এবং বন্ধুরা, আজকের
বড় খবরের মধ্যে যেটা, সেটা হচ্ছে যে খামেনিকে ইরান হারিয়েছে এবং ইরানের একটা বিপুল সংখ্যক মানুষের সর্বোচ্চ নেতা ছিলেন খামেনি এবং তাদের প্রিয় নেতা ছিলেন আর কি। তো তারা খামেনিকে হারিয়েছে এবং তারা এই শোককে কীভাবে ধারণ করবে আই ডোন্ট নো, কিন্তু আমার মনে হয় যে আমরা শান্তি চাই এবং সারা বিশ্বে শান্তি চাই। তো বন্ধুরা, এখনকার মতো এটুকু, খুব তাড়াতাড়ি ফিরবো, সাথেই থাকেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।